আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশের সম্পর্কে বিশ্লেষণ, সমালোচনা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। প্রিয় বন্ধুরা, পতাকা দেখে অবশ্যই সকলেই অবগত হয়েছেন যে আজ আমরা কোন বিষয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ইরান, অতীতের আগুন, বর্তমানের প্রতিরোধ, ভবিষ্যতের জ্বর। এ নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ করব। প্রিয় বন্ধুরা, আজকের পৃথিবীতে এমন একটি দেশ আছে যাকে কেউ ভয় পায়, কেউ ঘৃণা করে, কেউ মনে করে মুসলিম বিশ্বের শেষ আশ্রয়স্থল। আর সেই দেশটির নাম হচ্ছে ইরান। এমন একটি রাষ্ট্র যাকে ঘিরে প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র, নতুন উত্তেজনা, নতুন সংঘর্ষ তৈরি হচ্ছে, কিন্তু তারপরও এই দেশটি মাথা নত করছে না, বরং প্রতিনিয়ত নিজেকে আরো শক্তিশালী করে তুলছে। আর সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা শুধু সাধারণ খবর নয়, বরং গভীরভাবে বিশ্লেষণ করব। ইরানের অতীত কোথা থেকে শুরু, কিভাবে তারা এত বড় শক্তিতে পরিণত হলো, বর্তমানে তারা আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে তারা কি করতে পারে। এমনকি এমন কিছু সম্ভাবনার কথা বলবো যেগুলো হয়তো এখনো অনেকেই ভাবেনি, কিন্তু খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে পারে। প্রিয় বন্ধুরা, ইরানের অতীত। ইরানকে বুঝতে হলে শুধু বর্তমান দিয়ে বিচার করলে ভুল হবে, কারণ এই দেশের শিকড় হাজার হাজার বছর পুরানো। যখন পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল, তখনই পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী শক্তি। সেখানে সাইরাস দ্য গ্রেট এমন এক শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন যা মানবাধিকার ও ন্যায় বিচারের উদাহরণ হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। আর এই ইতিহাস শুধু গৌরবের না, বরং এটি ইরানের মানুষের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি করেছে যে তারা কখনো অন্যের অধীনে থাকার জন্য তৈরি হয়নি। এরপর ইসলামে আসে এবং ইরান মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু আধুনিক যুগে এসে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে, যখন ইরানের জনগণ পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দীর্ঘ আন্দোলন, রক্ত ত্যাগের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। সেখানে তারা ঘোষণা করে তারা আর আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে না, বরং নিজেদের মতাদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে। আর এই একটি সিদ্ধান্তই পুরো বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয়, কারণ এই সিদ্ধান্ত ছিল একটি দেশের জন্য খুবই ক্ষতিকর। ইরান হয়ে ওঠে পশ্চিমা শক্তির চোখে সমস্যার রাষ্ট্র এবং অনেক মুসলমানদের কাছে প্রতিরোধের প্রতীক। যুদ্ধ ও সংগ্রাম। ইসলামী বিপ্লবের পরেই ইরানকে দুর্বল করার জন্য শুরু হয় নানান পাইতারা, এবং এর পিছন ছিল বড় বড় শক্তির সমর্থন, বিশেষ করে আমেরিকা, পশ্চিমা শক্তির দেশগুলো, কারণ তারা চেয়েছিল নতুন ইসলামী সরকারকে শুরুতেই ধ্বংস করে দিতে। কিন্তু 8 বছর দীর্ঘ এই যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয়, সবকিছুর পরেও ইরান ভেঙে পড়ে না, বরং আরো কঠিন হয়ে ওঠে। এবং এখান থেকে তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেয়, যদি টিকে থাকতে হয় তাহলে নিজেদের শক্তি নিজেকেই তৈরি করতে হবে, অন্য কারো উপর নির্ভর করে চলবে না। এই যুদ্ধের অভিজ্ঞতা আজও ইরানের নীতিতে দেখা যায়। সেখানে তারা সব সময় চেষ্টা করে নিজেদের সামরিক
প্রযুক্তিগত কৌশল, বিভিন্ন শক্তিতে স্বয়ং সম্পন্ন হওয়া। বর্তমানে ইরান এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে রয়েছে ভয়ঙ্কর চাপ, অন্যদিকে রয়েছে অবিশ্বাস্য প্রতিরোধ, এবং দুয়ের মধ্যে তারা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। ইরানের অন্যতম একটি সম্পদ হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল, এছাড়া নানা প্রকার কাঁচামাল সরবরাহ করা হয়। এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতিতে বড় এক ধাক্কা পড়বে। প্রিয় বন্ধুরা, ইরানের সামরিক শক্তির কথা বলি, তাহলে ইরান সরাসরি আমেরিকার মতো শক্তিশালী না হলেও তারা একটি ভিন্ন ধরনের যুদ্ধনীতি গ্রহণ করেছে, যেখানে তারা মিসাইল, ড্রোন, প্রযুক্তি ও প্রক্সি যুদ্ধ ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ তারা সরাসরি যুদ্ধ না করেও অন্য দেশ ও সংগঠনের মাধ্যমে নিজেদের শক্তি ব্যবহার করে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়ামান, হুতি, ইরাক ও সিরিয়ার বিভিন্ন গ্রুপ, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের কৌশলগত অংশ নেয়। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান সবচেয়ে বেশি আলোচনায় থাকে, যেখানে তারা দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব আশঙ্কা করে তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। আর এই সন্দেহ থেকে বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, যা ইরানের সাধারণ জনগণের জীবনকে প্রভাবিত করেছে। অর্থনৈতিকভাবে ইরান কঠিন পরিস্থিতির মধ্যে টিকে আছে, কারণ তাদের কাছে বিশাল তেল ও গ্যাসের ভান্ডার রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা পুরোপুরি সেই সম্পদ ব্যবহার করতে পারে না। ফলে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এবং জনগণের অসন্তোষ বাড়ছে, এবং মাঝে মাঝে দেশের ভিতরে প্রতিবাদ দেখা যায়, যা ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও একটি বিষয় স্পষ্ট, ইরান এখনো মাথা নত করে নেই। যখন কোনো বহিরাগত শক্তি তাদেরকে আক্রমণ করে তখনই তাদের জনগণ এক হয়ে যায়, বরং নিজেদের মতাদর্শ ধরে রেখে প্রতিনিয়ত বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে। ইরান বনাম বিশ্ব। ইরান আজ শুধু একটি দেশ না, বরং একটি বড় সংঘর্ষের কেন্দ্রবিন্দু। প্রিয় বন্ধুরা, কারণ তারা চেয়েছিল নতুন ইসলামী সরকারকে শুরুতেই ধ্বংস করে দিতে, কিন্তু 8 বছরের দীর্ঘ এই যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয়, সবকিছুর পরও ইরান ভেঙে পড়ে না, বরং আরও কঠিন হয়ে ওঠে। এবং এখান থেকে তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেয়, যদি টিকে থাকতে হয় তাহলে নিজেদের শক্তি নিজেকেই তৈরি করতে হবে, অন্য কারো উপর নির্ভর করে চলবে না। এই যুদ্ধের অভিজ্ঞতা আজও ইরানের নীতিতে দেখা যায়, যেখানে তারা সবসময় চেষ্টা করে নিজেদের সামরিক, প্রযুক্তি, কৌশলগত শক্তি স্বয়ংসম্পূর্ণ করতে। প্রিয় বন্ধুরা, ইরান এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র আগামীতে তাদের বিভিন্ন সম্ভাবনা রয়েছে। তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় অথবা ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে কি হবে? তাহলে ইসরায়েল এবং ইরানের মধ্যে ধীরে ধীরে একটি যুদ্ধ, এমনকি বিশ্ব যুদ্ধে পরিণত হতে পারে। সীমাবদ্ধ থাকবে না কোনো দেশ, সীমাবদ্ধ থাকবে না বিশ্বের অর্থনীতি, তেলের বাজার, এমনকি বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দ্বিতীয় সম্ভাবনা হলো, ইরান ধীরে ধীরে একটি আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হতে পারে, কারণ তারা ইতিমধ্যে বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করছে, এবং যদি এই প্রভাব আরো বাড়তে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা নেতৃত্বের অবস্থানে চলে যেতে পারে। তৃতীয় সম্ভাবনা, অভ্যন্তরীণ পরিবর্তন, যেখানে দেশের জনগণ চাপ ও অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দ্বন্দ্ব এসবের কারণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ইরানের ভবিষ্যৎকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে পারে। চতুর্থ সম্ভাবনা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থায় ইরানের ভূমিকা, যেখানে তারা চীন, রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, এবং যদি এই জোট শক্তিশালী হয় তাহলে ভবিষ্যতে একটি নতুন শক্তির ভারসাম্য
তৈরি হতে পারে, যেখানে পশ্চিমা আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। পরিশেষে বলা যায়, ইরান সহজভাবে বিচার করা যায় না, কারণ এটি একটি দেশ না, বরং একটি ইতিহাস, একটি আদর্শ, একটি প্রতিরোধের নাম, যেখানে একদিকে রয়েছে শক্তি, অন্যদিকে রয়েছে চ্যালেঞ্জ, একদিকে রয়েছে সাহস, অন্যদিকে রয়েছে ঝুঁকি। কেউ ইরানকে নায়ক মনে করে, কেউ আবার হুমকি হিসেবে দেখে। কিন্তু বাস্তবতা হলো, ইরানকে বাদ দিয়ে আজকের বিশ্ব রাজনীতি বোঝা অসম্ভব, এবং ভবিষ্যতে এই দেশটি আরও বড় ভূমিকা পালন করবে, তা ভালো হোক বা খারাপ দিকেও যেতে পারে। প্রিয় বন্ধুরা, এছাড়া কিছু কিছু দেশ তথা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ মুসলমান এবং শিয়া এর মধ্যে ভেদাভেদ করে থাকে, কিন্তু বহিরাগত বিশ্ব কখনোই কে শিয়া, কে সুন্নি, কে ওহাবি, কে খারিজি, কে রাফিজি, কে মুতাজিলা সেটা দেখে না। দেখে কার মাথায় টুপি আছে, কে নামাজ পড়ে, কে মুসলমান ধর্ম অবলম্বন করে, এটা দেখেই তারা বিভিন্নভাবে আক্রমণ চালায়। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি, ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি প্রতিরোধের আগুন, যা সময়ের সাথে সাথে নিভে যায় না, বরং আরো ছড়িয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, অতীতের আগুন, বর্তমানের প্রতিরোধ, ভবিষ্যতের ঝড়, এখানেই আজকের বিশ্লেষণ শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীতে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।